হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি ম্যাথমেটিক্স এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে, যা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে। তো এর আগে বেশ কিছু ক্লাস আমি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন আছে। আর তোমরা যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, সমস্ত কোশ্চেন গুলো কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেন দেখো কি বলা হয়েছে। ৭ বছর পূর্বে এ এবং বি এর বয়সের যে অনুপাত সেটা ছিল 3:4। ৯ বছর পর তাদের বয়সের অনুপাত হলো 7:8। তাহলে বি এর বর্তমান বয়স কত হবে? তো অনুপাত সমানুপাত থেকে যে কোশ্চেনটি রয়েছে আমরা কিভাবে করছি একটু খেয়াল করো। তাহলে প্রথমে এখানটায় লক্ষ্য করলাম যে ৭ বছর কেমন, ৭ বছর পূর্বে এ এবং বি তাদের যে বয়সের অনুপাত, তো কত সেটা আমি লিখে নেব না, 3:4। 3:4। আবার কি বলা হয়েছে ৯ বছর পরে। এই যে ৯ বছর, আচ্ছা এটা কি, এটা লিখে দিলাম পূর্বে। এটা হচ্ছে ৭ বছর পূর্বে আর এটা হচ্ছে পরে। ৭ বছর, ৯ বছর পরে। ৯ বছর পরে তাদের যে অনুপাত সেটা কত এসে দাঁড়ালো? না 7:8। তো এবার এখানে কোশ্চেন করলো যে তাহলে বি এর বয়স কত হবে, বর্তমান বয়স কত হবে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো এই যে এদের যে ডিফারেন্সটা, এই ৪ থেকে ৮ হয়েছে, রাইট? কত বছর? তুমি বছর বাদ দাও, তুমি ইউনিট ধরো, তাহলে বলবে স্যার এখানে ৪ ইউনিট। কেমন? ৪ ইউনিট। কিরকম ভাবে এখানেও দেখো ৩ থেকে ৭ হয়েছে, তাহলে কত? না প্লাস ৪ ইউনিট বাড়লো। ৪ ইউনিট যে বাড়লো, এটা কত বছরের জন্য? তুমি এখানে বছরটা একটু ডিফারেন্স দেখো। এই যে ৭ বছর আর পরে, আর এটা হচ্ছে ৯ বছর, ৭ বছর পূর্বে, এটা ৯ বছর পরে। তাহলে এই ৭ আর ৯ হচ্ছে ১৬ বছর। তাহলে এই যে ইউনিটটা তাদের বাড়লো ৪ ইউনিট, এটা হচ্ছে আসলে ১৬ বছরের জন্য। তাহলে আমরা ৪ ইউনিট ইকুয়াল টু ১৬ পেলাম। এবার এখানটায় দেখো মজার বিষয়টা হচ্ছে বি এর বর্তমান বয়সের বয়স চেয়েছে। তো এখানে বি এর বর্তমান বয়সটা তো নেই। একটা কাজ করি। যেহেতু বি এর ৭ বছর পূর্বের বয়সের অনুপাতটা আমরা জানি কত, ৪ ইউনিট। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ৭ বছর পূর্বে, দেখো বিষয়গুলো একটু ভালো করে বুঝবে। আমি ভাই এক্স ধরে করলাম না, কেমন? ৭ বছর পূর্বে, ৭ বছর পূর্বে বি এর বয়স, বি এর বয়স কত হবে? তাহলে 4 ইউনিট, আর 4 ইউনিট ইকুয়াল টু কিন্তু এখানে অলরেডি আমরা পেয়ে গেছি 16 ইয়ার। তাহলে এই যে ১৬ বছর। আচ্ছা দেখো একটু বাংলা ইংলিশ হয়ে গেছে। কিন্তু ওরা তো বর্তমান বয়স চেয়েছে, তাহলে বি এর ৭ বছর পূর্বের বয়স জানো, তাহলে বি এর বর্তমান বয়স কত হবে? বি বর্তমান, কেমন? তাহলে এর সাথে তুমি প্লাস 7 করে দাও। তাহলে এই যে ১৬ প্লাস 7, তাহলে কত হবে? না 23 বছর। 23 কোথায় আছে 23? এই যে অপশন ডি। দেখো এই যে প্রসেস গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক এইরকম ভাবেই এই সমস্ত প্রসেস গুলো নিয়ে আমরা ম্যাথমেটিক্স এর কমপ্লিট একটি বুক প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। আশা রাখি নেক্সট মান্থে চলে আসবে। তো তোমরা যারা চাও অঙ্কটাকে উইদিন টাইমের মধ্যে কমপ্লিট করতে, এক্স বাদে অঙ্ক শেখার জন্য, অঙ্ক করার জন্য, তো তারা অবশ্যই বইটিকে সংগ্রহ করে নেবে। কেমন? এবার দেখো আরো কিছু মজার বিষয়, দেখো যে অঙ্কগুলো এতদিন তোমরা কিভাবে করেছো আর আমি আজকে তোমাকে কিভাবে শেখাচ্ছি, ডিফারেন্সটাকে ভালো করে বোঝো। আর ঠিক যেভাবে এই ক্লাসে পাবে, ঠিক একই রকম ভাবে তোমরা সেই বইতে পেতে চলেছো। দেখো কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি ৬০ দিনে একটা কাজ শেষ করতে পারে। যদি সেখানে ১০ জন ব্যক্তি কম থাকতো, তাহলে তাদের কাজ শেষ করতে ২০ দিন সময় বেশি লাগতো। তাহলে প্রথমে সেখানে কতজন ব্যক্তি ছিল? খুব সুন্দর একটা কোশ্চেন। আমরা সময় এবং কার্য চ্যাপ্টারের এই ধরনের কোশ্চেন গুলো একটা সূত্র দিয়ে করি। কি সূত্র? প্রথমে কিছু সংখ্যক লোক, কতজন জানি না, তো সেখানে আমরা ধরে নিতাম যে এক্স জন লোক প্রথমে ছিল। এবার এই ঐকিক নিয়মের অঙ্কগুলোর জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে M1 D1 ইকুয়াল টু M2 D2। কেমন? তাহলে প্রথমে কতজন আমরা জানি না, তো এক্স ধরলাম। সো এখানে ইকুয়েশনটা হবে প্রশ্ন অনুযায়ী এক্স ইনটু ডি। ডি কতদিন? না ৬০ দিন। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ইকুয়াল টু M2। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? যদি সেখানে ১০ জন ব্যক্তি কম থাকতো, প্রথমে কতজন? এক্স জন। এখন ১০ জন কম থাকলে সেটা কত হয়ে যাবে? এক্স মাইনাস 10, ওকে, ইনটু ডি2। ডি2 টা কি বলা হয়েছে? আমাদের কাজ শেষ করতে ২০ দিন বেশি লাগবে। আগে কাজটা শেষ করতো কত দিনে? আচ্ছা, আগে এখানে একটু ঠিকই আছে। আগে কাজটা করতো ৬০ দিনে, এখন ২০ দিন বেশি লাগবে। তাহলে ৬০ আর ২০ কত হবে? এই যে ৮০ দিনে। কেমন?
তাহলে এই জায়গা থেকে এবার আমরা ক্যালকুলেশন করব। এটা আমরা করে আসতাম এতদিন ধরে। কিন্তু না, আজকের পর থেকে নতুন কিছু শিখতে পারবে। এটা একটু ধৈর্য ধরো, দেখিয়ে দিচ্ছি, এটাকে কমপ্লিট করে নিই। 80x মাইনাস হচ্ছে কত? 800। আচ্ছা, এটা যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে কত হবে? 20x ইকুয়াল টু কত হবে? মাইনাস 800। কেমন? তাহলে এখান থেকে আমরা যদি এই 0, 0 কেটে দেই, মাইনাস, মাইনাস কেটে দেই, তাহলে x ইকুয়াল টু আমাদের এসে দাঁড়ালো কত? 40। তাহলে x কি ধরেছিলাম আমরা? প্রথমে কতজন লোক ছিল। তাহলে প্রথমে কিন্তু আমাদের লোক সংখ্যা চলে এসছে কত? না, 40। তো এটা হলো একটা প্রসেস। এবার আমি যে প্রসেসটা তোমাদেরকে দেখাবো, বললাম যে না, আমরা আজকের পর থেকে আর এইভাবে এক্স ধরে করব না। তারা দেখো, তারা কিভাবে করতে হয়, একটু নতুনত্ব কিছু শিখতে পারবে আশা করি। তাহলে প্রথমে আমরা এখানটায় প্রথমে যেটা দেওয়া রয়েছে আমরা সেটা বের করব। তারপরে কি হয়, যেটা চেয়েছে সেটা বের করব। এক, এক করে আমরা এই জায়গাটা কভার করব। তাহলে এখানটা আমরা লিখে নেব, কেমন? আচ্ছা। দেখো, প্রথমে কিছু সংখ্যক লোক একটা কাজ করতে পারে কতদিনে? সময়টা বলে দিয়েছে। তো আমরা লিখব প্রাথমিক সময়। দেখো, এই সময় দিয়ে আমি অঙ্কটাকে করছি। প্রাথমিক সময়। আর এটা হচ্ছে কি যে এখন আমাকে কতজন ব্যক্তি, তাই তো? তারপরে দেখো, এটা হচ্ছে প্রাথমিক সময়। আর পরের সময়টা কত লাগবে তাদের কাজ করতে? এটা আমি লিখলাম পরে। যে পরের যে সময়টা বা টার্গেটেড যে সময়, ঠিক আছে? তুমি পরের সময় লেখো বা টার্গেটেড সময় লেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এদের রেশিওটা লিখব। আচ্ছা, প্রাথমিক যে সময় ওই কাজটা করতে কত লেগেছিল বলো তো? ৬০ দিন লেগেছিল। তুমি এখানটা লিখো ৬০। আচ্ছা, এখানটা লেখো দিন। যেহেতু তুমি এটা, আচ্ছা, এখানে এটা আমরা পরের কথা লিখে দিলাম। ঠিক আছে এবার? তাহলে এটা ৬০ যদি হয়, এখানে দিনটা কত হবে? দেখো, কাজ শেষ করতে ২০ দিন বেশি লেগেছে। তাহলে ৬০ যদি ১ম এ লাগে, এটা ২০ দিন বেশি। তাহলে এখানে কত হবে? তুমি বললে, স্যার তাহলে তো এখানে ৮০ হবে যেহেতু ২০ দিন বেশি। আচ্ছা, এখানে রেশিও বের করলে কত হয় বলো তো? আচ্ছা, ২০ দিয়ে যদি আমরা কাটি, ২০, ৩, ২০, ৬০, ২০, ২০, ৪, ২০, ৮০। এটা হচ্ছে আমাদের দিনের অনুপাত। আচ্ছা, তোমরা এখান থেকে একটা জিনিস কিন্তু বলতে পারো যে দিনের অনুপাতের সাথে, মানে সময়ের সাথে যে কার্য করার ক্ষমতা, এটা কিন্তু ব্যস্ত অনুপাতে হয়। এটা তোমরা জানো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা যদি দিন হয়েছে, সময় হয়েছে, তাহলে আমরা যদি সেখানে ব্যক্তির সংখ্যাটা করি, তাহলে এটা কি হবে? ব্যস্ত অনুপাত হয়ে যাবে। যে লোক সংখ্যা বা কতজন। আচ্ছা, আমি লোক সংখ্যা লিখি। দিনের সাথে লোক সংখ্যা সম্পর্কটা কি হয় তোমরা জানো? ব্যস্ত অনুপাত হয়ে যায়। তো এখানটায় তোমরা ব্যস্ত, তাহলে এটা কত হবে? 4:3। আশা রাখি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এবার কি বলা হয়েছে? তাহলে আমরা দেখলাম প্রথমে যদি লোক সংখ্যা থাকে ৩, তাহলে এখন লোক সংখ্যা হয়ে যাবে ৪। আচ্ছা, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন প্রথমে লোক সংখ্যা কত? দেখো, প্রথমে লোক সংখ্যা ছিল 16। তাহলে তুমি এখানটায় করো। প্রথমে লোক সংখ্যা কত? 60। তাহলে 60 তুমি কত গুণ করেছো? ৪, ১৫ গুণ করেছো। এখন লোক সংখ্যা কত হয়ে যাবে? আচ্ছা, এখন লোক সংখ্যা হয়ে যাবে কত আছে এখানে? ১৫ যদি আমি করি, তাহলে ৩, ১৫, ৪৫। ৪৫। এবার এখানটা একটা জিনিস লক্ষ্য করো। কোয়েশ্চেনে বলা হয়েছিল যে যদি ১০ জন ব্যক্তি কম হতো, তাহলে এখানে লোক সংখ্যা আমরা কি এইভাবে বলতে পারি? এটা আমাদের দরকার ছিল না। ১০ জন ব্যক্তি, এখানে লোক সংখ্যা কত ইউনিট কম? তুমি বলবে, স্যার ১ ইউনিট কম। তাহলে তুমি কি লিখতে পারতে ওই ১ ইউনিট? আচ্ছা, আমরা এই লোক সংখ্যা এটা না বের করে এইভাবে দেখিয়ে দিচ্ছি। একটু জাস্ট আমি এখানে টোটালটা আমি আগে বের করব না। দেখো, এখান থেকে এখানে তুমি ডিফারেন্সটা দেখো। এটা লোক সংখ্যা। আগে ৪, এখন ৩। তাহলে লোক সংখ্যা কত কমে গেছে? তুমি বলবে, স্যার ১ ইউনিট কমে গেছে। ১ ইউনিট ইকুয়াল টু কতজন? তুমি বলবে, স্যার ১০ জন। কোয়েশ্চেন তো দেওয়া আছে ১ ইউনিট ১০ জন। এবার কি হয়েছে? সেখানে প্রথমে কতজন ব্যক্তি ছিল? সেখানে প্রথমে কতজন ব্যক্তি ছিল? ৪ ইউনিট। তাহলে ৪ ইউনিট ইকুয়াল টু তুমি একবারে বের করে নাও। কত? ১০ গুণ করে এই যে ৪০। ৪০ জন। তাহলে এখান থেকে তুমি এইভাবে উত্তর করো। তোমাকে টোটালটা বের করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোন রকম কোন ডাউট থাকে এই পদ্ধতি বুঝতে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, বা যদি মনে করো এইভাবে আরো কিছু কোয়েশ্চেন তোমরা পেতে চাও, দেন আমি পরের ক্লাসে নিয়ে আসবো। আচ্ছা, পরের কোয়েশ্চেন দেখো, একটি সংখ্যা ২১ এর চেয়ে যত বড়, ৭১ এর চেয়ে ঠিক ততটাই ছোট, তাহলে সংখ্যাটি কত? আমরা নরমালি কি করি, এই কোয়েশ্চেন গুলোকেও এক্স ধরে করি, তাই তো? তো এক্স ধরে করতে গেলে দিনের শেষে আমরা যেটা পাই, দেখবে এরকম একটা ইকুয়েশন চলে আসে যে ৭১ প্লাস ২১ বাই হচ্ছে 2। আসলে 2x চলে আসে। কারণ আমরা উভয় সাইডে x ধরবো, তাই না?
উভয় সাইডে যখন আমরা x ধরি। তো আমি এই জায়গাটার ক্ষেত্রে একটু বলে দেই, কোন সংখ্যা একটি সংখ্যা যদি অপর কোনো একটি সংখ্যার সাথে এখানে যেটা বলা হয়েছে থেকে যত বড় হয় এবং ঠিক আরেকটা সংখ্যা দিয়ে যদি বলে দেয় এর থেকে ঠিক ততটাই ছোট, সেই ক্ষেত্রে তোমরা যেটা করবে দুটো সংখ্যাকে যোগ করবে। যোগ করে তাকে তুমি ২ দিয়ে ভাগ করো, তোমার উত্তরটা চলে আসবে। তো এই দেখো, এই যে যেটা বললাম, কি বললাম? দুটো সংখ্যাকে যোগ করে তুমি ২ দিয়ে ভাগ করো, তোমার উত্তর চলে আসবে। এবার আমি প্র্যাকটিক্যালি এটা তোমাদেরকে দেখাবো। তার আগে এটা একটু করে নিই। এটা কত হবে? ২ হবে, ৯ হবে বাই ২, তাই তো? তো ৪ দুগুণী ৮, ৬ দুগুণী ১২, ৪৬। আমাদের ৪৬ কিন্তু উত্তরে এসে গেছে। এবার আমরা চাইছি এটাকে যে কিভাবে আসলে আসলো? যে দুটোকে যোগ করে বাই ২ করতে হবে। দেখো, একটি সংখ্যা ২১ এর থেকে যত বড়, তার মানে সংখ্যাটা কত জানি না। এই যে একটা সংখ্যা ২১ এর থেকে বড়। তাহলে ২১ এর থেকে বড় কত বড়? আচ্ছা, ধরো আমি যদি প্লাস আচ্ছা, যত বড় ২১ এর থেকে বড়, ঠিক আছে? তাহলে এক কাজ করি। আমরা একটা সংখ্যা লিখলাম। সংখ্যাটা বড় ২১ এর থেকে। দেখো ২১ এর থেকে বড় মানে কি? x টা বড় হবে। তাহলে এক কাজ করি। এখানে আমরা মাইনাস করে দেই। তাহলে কত বড়? দেখো এখানে কিন্তু আমার চলে আসলো। ইকুয়াল টু আবার বলা হয়েছে কি? ৭১ এর থেকে ঠিক ততটাই ছোট। তার মানে কি? ৭১ টা বড়, তার থেকে ছোট কতটা? ওই যে x যতটা বড়। তাহলে এখানে দুটো জিনিস তোমরা লক্ষ্য করো। এই দুটোকে যদি আমরা x টাকে একপাশে নিয়ে আসি, এই x এই পাশে চলে আসবে, তখন কি হয়ে যাবে? দেখো আমাদের 2x চলে আসছে। আর এই যে মাইনাস আছে, মাইনাসটা যখন ডান দিকে চলে যাবে তখন আমাদের এটা প্লাস হয়ে যাচ্ছে। এই দেখো এই। এবার এখান থেকে তুমি x ইকুয়াল টু কি করবে? দেখো এই ৭১ প্লাস 2 এর ২১ বাই হচ্ছে 2। আল্টিমেটলি আমরা এই যে শুরুতে যেটা করলাম এটাই আসলো। তো তুমি কি করবে? পরীক্ষার সময় এরকমভাবে x ধরে করার কোনো প্রয়োজন নেই। তাতে কি হবে? তোমার সময়টা বেশি যাবে। তাহলে মনে রাখবে, যত বড় তত ছোট, যত বেশি তত কম। যদি এই ধরনের কোনো কিছু থাকে তাহলে দুটোকে যোগ করে বাই 2 করে দেবে। বিশেষ করে এসএসসি জিডি পরীক্ষায় খুব আসে এই ধরনের একটা কোশ্চেন। তার সাথে শেষে এড করে দেয় যে এত পার্সেন্ট প্রফিট পেতে গেলে কত টাকা বিক্রি করতে হবে। তোমরা কিছুদিন বাদেই পেয়ে যাবে। কারণ 2019 থেকে 2025 সমস্ত শিফটের যে কোশ্চেন গুলো এনালাইসিস করে খুব সুন্দরভাবে কিছু মেটেরিয়াল তোমাদের জন্য তৈরি করা হচ্ছে। একটু সাথে থাকো, পেয়ে যাবে। দেখো, পরের যে কোশ্চেন, যদি ২ টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? দেখো, এই জায়গাটা একটা জিনিস বুঝতে হবে। বর্গক্ষেত্রের যে বাহুর অনুপাত সেটাই হয় বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের বাহুর অনুপাত ইকুয়াল টু যদি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হয়, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত থেকে যদি আমরা বাহুর অনুপাত আশা করি বের করতে পারবো কি করে? আন্ডার রুট করে। তাহলে দেখো, তাদের ১ম এ তুমি বাহু বের করো। বাহু কত হবে? ক্ষেত্রফল, কারণ দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু তোমরা জানো কি? বাহু স্কয়ার। তাহলে ক্ষেত্রফল যখন দেওয়া থাকে সেখান থেকে বাহু যখন আমরা বের করব আমরা আন্ডার রুট করে দেব। তাহলে কি হবে? 4 আর কত হবে? 9, তাই তো? তাহলে আমাদের বাহু চলে আসলো। সরি, আমাদের বাহু চলে আসলো কত? 2:, হচ্ছে 3। এবার এখানে চেয়েছি তাদের পরিসীমার অনুপাত। দেখো, এখন বিষয় হচ্ছে পরিসীমা বলতে কি? বর্গক্ষেত্রের যে পরিসীমা, আমরা যদি 4 বাহু করি, 4 বাহু করি, তাহলে এটা হচ্ছে পরিসীমা। আমাকে বোথ সাইড কিন্তু গুণ করতে হবে। তার মানে এখানেও ৪ গুণ করতে হবে। তার মানে এই যে বাহু তো ২, এখানেও ৪ গুণ করতে হবে। তার মানে আল্টিমেটলি এটা ২ সাইড থেকে কেটে যাবে। দরকার নেই। তাহলে এই জায়গায় বলা যায় যেটাই বর্গক্ষেত্রের বাহু এটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত এই জায়গায় হবে। তাহলে এখান থেকে আমরা 2:3 কোথায় আছে? এই দেখো 2:3। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন আমাদের। একজন সাঁতারুর স্থির জলের গতিবেগ হচ্ছে ৯ কিলোমিটার পার ঘন্টা। তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতিবেগ নির্ণয় করুন যখন নদীর স্রোতের গতিবেগ হচ্ছে ৬ কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো এখানে কার গতিবেগ চেয়েছে? নদীর গতিবেগ চেয়েছে। অর্থাৎ স্রোতের অনুকূলের স্রোতের অনুকূলে গতিবেগ নির্ণয় করতে হবে, তাই তো? সরি, স্রোতের অনুকূলের গতি নির্ণয় করতে হবে। অনুকূলের গতির সূত্রটা আগে জানতে হবে। দেখো তোমার উম আ আমরা নরমালি কি জানি? নৌকার গতিবেগ যদি x হয়, স্রোতের গতিবেগ যদি y হয়, তাহলে আমাদের তাহলে এখানে আমাদের আপ স্ট্রিম অর্থাৎ প্রতিকূল হয়ে যায় কি? x প্লাস y, রাইট? এটা তোমরা জানো। আর ডাউন কি হয়ে যায়? ডাউন মানে অনুকূল, x মাইনাস, একটু ভুল লিখলাম তো। দাঁড়াও। প্রতিকূলের ক্ষেত্রে মাইনাস হয়ে যায় আর অনুকূলের ক্ষেত্রে প্লাস হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে চাওয়া হয়েছে, দেখো অনুকূল অর্থাৎ ডাউন স্ট্রিম, আমরা দুটো গতিবেগ জানি।
তাহলে x ইকুয়াল টু যদি ৯ হয়, y ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে এখানে আমাদের ডাউন চেয়েছে, ডাউন কত হয়ে যাবে? ৯ আর ৬ ১৫ হয়ে যাবে। এই যে আমাদের ১৫ হয়ে গেল উত্তর। যদি কখনো এখানে আপ স্ট্রিম চাইতো, প্রতিকূল চাইতো, তাহলে উত্তরটা হয়ে যেত ৩। তো যাই হোক, এখানে তো আমাদের ডাউন স্ট্রিম চেয়েছে, সো এখানে আমাদের উত্তর হয়ে যাবে ১৫ কিলোমিটার পার আওয়ার। কেউ আবার ভুল করে ৩ উত্তর করে ফেলো না। তো যাই হোক, আমরা প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করছি মোস্ট ইম্পোর্টেন্ট ৫ টি করে কোয়েশ্চেন সলভ করার। ভিডিও বেশি লং করছি না। তো তবে তোমরা যদি ডিমান্ড করো যে, "না স্যার, ক্লাস ভালো হচ্ছে এবং আমরা নতুনত্ব কিছু শিখতে পারছি", তাহলে আপনি আরো লং করতে পারেন। আমরা আপনার সাথে আছি। তাহলে আমিও চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোকে আরো আ মোস্ট অ্যাট্রাকটিভ করার জন্য, আরো ভালো কিছু তোমাদেরকে দেওয়ার জন্য এবং ক্লাসের ডিউরেশন বাড়ানোর জন্য। চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।